হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। হয়েছে? আচ্ছা দেখো, আগের দিন পর্যন্ত তোমাদের হরমোন শেষ হয়ে গেছে। এবার যেটা করব, আমাদের স্নায়ু স্নায়ু আগে হরমোন যখন পড়েছিলাম, হরমোনকে কি বলা হচ্ছিল? কেমিক্যাল মেসেঞ্জার বলা হচ্ছিল, রাসায়নিক সমন্বয় বলা হচ্ছিল। তো একে বলা হয়, স্নায়ুকে বলা হয় ভৌত সমন্বয়। তোমরা এর আগে পড়ে এসছো যে স্নায়ুতন্ত্র, আমাদের যে স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে, স্নায়ুতন্ত্রের একক কি? কে বলবে? স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন, তাই তো? নিউরন গুলো জুড়ে জুড়ে নার্ভ তৈরি করে, তারপর সেখান থেকে তৈরি হয় নার্ভ তন্ত্র, তাই তো? আচ্ছা, ওখানে দেখো নার্ভ তন্ত্র কাকে বলে, নিচে দেখো, পেয়েছো? সংজ্ঞাটা পড়তে হবে। নার্ভ তন্ত্র কাকে বলে? স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, তাই তো হয়? আমি তোমাকে চিমটি কাটলাম, তুমি বুঝতে পারলে তো? চিমটি দিলে বুঝতে পারো তো? তাহলে সে যে বুঝতে পারলে কি করে? তার মানে কিছু না কিছু আছে যে ওই জিনিসটাকে রিসিভ করছে, আমাদের দেহে কিছু না কিছু আছে যে রিসিভ করছে। তাহলে ওই স্নায়ুতন্ত্র, আসলে ওটা স্নায়ুতন্ত্র। তার মানে কি হয়? স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। নিউরোগ্লিয়া কি সেটা আমরা পরে আসবো। স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, এবং উদ্দীপনা গ্রহণ করে তুমি চুপচাপ বসে থাকো। মনে করো তোমার গরম লেগেছে, তুমি আগুনে হাত দিয়ে আছো, গরম লেগেছে, লাগছে এরকম হাত দিয়ে বসে আছো, তুমি কি হয় নাকি হাত টেনে নি তো? তার মানে উদ্দীপনা গ্রহণ করার পরে তারপর তুমি কি করো? সাড়া দাও তো। মানে সাড়া দিই মানে কি? আমরা হাতটা টেনে নিচ্ছি, তাহলে সাড়া দিচ্ছি। তাহলে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করি, তাই তো? এবং দেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে বলা হয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলে। তাহলে এর কাজ কি হবে বলো? স্নায়ুতন্ত্রের কাজ কি? স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে প্রাণীদেহে, উদ্ভিদের স্নায়ুতন্ত্র থাকে না তো? না থাকে? উদ্ভিদের স্নায়ুতন্ত্র থাকে না, প্রাণীদের স্নায়ুতন্ত্র থাকে। কি করে? হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের সামঞ্জস্য রক্ষা করে, যোগসূত্র বজায় রাখে, ঠিক আছে? এবার দেখি স্নায়বিক পথ মানে, মনে করো ওই যে আমি তোমাকে মারলাম, এই মনে করো মশা বসার উদাহরণটা দিই। মনে করো আমার এই হাতে মশা বসেছে, ঠিক আছে? তার মানে কি, এই হাতে মশা বসলে আমি কি এই হাতটা তুলি ওই মশাটাকে মারার জন্য, নাকি এই হাত তুলি? উল্টো দিকের হাতটা তুলি। তাহলে কি হয়? এখানে যে মশাটা বসেছে, এই সিগন্যাল চলে গেছে কোনো একটা স্নায়বিক পথের মাধ্যমে চলে গেছে আমাদের মস্তিষ্কে, ঠিক আছে? সেখান থেকে মস্তিষ্ক একটা সংজ্ঞা পাঠিয়েছে কোন হাতে? এই হাতের পেশিকেই সংজ্ঞা পাঠিয়েছে, যে সংজ্ঞা নয়, এটা আজ্ঞা পাঠানো বলে। এই হাতের পেশিকে আজ্ঞা দিচ্ছে যে হাতটা তোলো, এখানে মারতে হবে, কিছু না কিছু হয়েছে। আর সেই রকমই কাজটা হয়। মানে কি, যে মশা বসলো, ওই মশা তো হুল ফোটাচ্ছে, তাহলে সেই হুল ফোটানোর যে কাজটা বা সেই হুল ফোটানোর সিগন্যালটা চলে গেল স্নায়ুর মাধ্যমে, চলে গেল কোথায়? আমাদের মস্তিষ্কে। এই যে যাচ্ছে যে পথে, এটাকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ুপথ, তাই তো? নাকি সংজ্ঞা বয়ে নিয়ে যাচ্ছে তো? যা জিনিস হচ্ছে, আমি মনে করো চিমটি কাটলাম, ঠিক আছে? চিমটি কাটলে তুমি বুঝতে পারছো তো? তাহলে এই যে আমি চিমটি কাটলাম, গরম দিলাম, বা মনে করো তোমার হাতে কোনো বরফ রাখছি, এই জিনিসগুলো তুমি যে অনুভব করতে পারছো, ওই জিনিসটার যাচ্ছে, ওই সিগন্যালটা যাচ্ছে কিন্তু তোমার যে স্নায়বিক পথে আর কি যাচ্ছে আমাদের মস্তিষ্ক পর্যন্ত, তাকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ুপথ। এবার মস্তিষ্ক সেইটা দেখে শুনে বিবেচনা করে তার মতো করে আরেকটা আজ্ঞা পাঠাবে, ঠিক আছে? যে পথে ওই আজ্ঞাটা পাঠালো সেটা হলো আজ্ঞাবহ স্নায়ুপথ। বুঝা গেছে?
আর পরে যখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়বো তখন আলাদা করে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের ব্যাপারটা পড়বো, কিন্তু এখন হচ্ছে এটা ভাবো যে কোনো কিছু জিনিস আমরা কোনো উদ্দীপনা যখন আমরা গ্রহণ করছি সেটা মস্তিষ্ক পর্যন্ত যাচ্ছে যে স্নায়বিক পথে, তাকে কি বলা হয়? সংজ্ঞাবহ। আর মস্তিষ্ক সেইটা নিয়ে সেইটা বিবেচনা করে তার মতো করে যে সিগন্যালটা পাঠাচ্ছে কোনো পেশিতে বা কোনো অন্য কোনো অর্গানে, তখন তাকে বলা হয় কি, সেই স্নায়বিক পথটাকে কি বলা হয়? আজ্ঞাবহ। ঠিক আছে। আচ্ছা, এবার চলো হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য পড়বো এইখানটায়। এবার আমরা যাব যে স্নায়ুতন্ত্রের গঠনগত একক কি, আমি বললাম নিউরন। তো নিউরন, আর এই নিউরনের ছবিটা কিন্তু তোমাকে পড়তে হবে, আর এটা ইম্পর্টেন্ট। দেখো স্নায়ু কোষের যে জিনিসটা আছে সেটা হলো, আমরা কোষ মানে কি রেখেছে শোনো, আমরা কোষ আগে তো পড়ে এসছি, তো নিউরন তো একটা কোষ, একটা কোষের যাবতীয় যা যা থাকে এর মধ্যেও আছে, শুধু স্ট্রাকচারটা আলাদা। ঠিক আছে। এখানে এটা কোষ দেহ, পুরোটাকে বলা হয় কোষ দেহ। কোষের মধ্যে কি কি আছে দেখবো। আর এই যে লম্বা জিনিসটা বেরিয়েছে এটাকে বলা হয় অ্যাকশন। কি বলে? অ্যাকশন। কোষের মধ্যে কি কি আছে, একটা কোষের মধ্যে কি কি থাকতে পারে? নিউক্লিয়াস আছে, গলগি বডি আছে, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, সবই আছে এর মধ্যে। শুধুমাত্র একটা জিনিস থাকে না, সেটা হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থাকে না, কারণ কি? সেন্ট্রোজোম না থাকার জন্যই এরা কিন্তু সেল, এই কোষটা বিভাজিত হতে পারে না। কেন বিভাজিত হতে পারে না? যখন কোষ পড়বো, যখন তোমাদের কোষ বিভাজন পড়াবো তখন বলে দেবো। ঠিক আছে। এখন দেখো তাহলে এটা গেল। আর কি আছে? এই যে জিনিসটা অ্যাকশনের মধ্যে, কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে আমরা জানি, এখানেও সাইটোপ্লাজম আছে। কোষের সাইটোপ্লাজমকে সাইটোপ্লাজম বলছি, এটাও সাইটোপ্লাজম, কিন্তু এটা যেহেতু নিউরনের সাইটোপ্লাজম তার জন্য একে কি বলছি? নিউরোপ্লাজম। হলো। এবার ওই সাইটোপ্লাজমটা কিন্তু এর ভিতর দিয়েও বিস্তৃত, যাকে বলা হয় এক্সোপ্লাজম। কি বলে? এক্সোপ্লাজম। এই অ্যাকশনের মধ্যে আছে তার জন্য কি বলা হয়? এক্সোপ্লাজম। আচ্ছা, তাহলে এখানে এই ছবিটা এখানে আঁকছি দেখো, তাহলে যদি আমি বড় করে ওইটা দেখাই তাহলে এর ভিতরে কি আছে? এক্সোপ্লাজম। এর ভিতরে কি আছে? এক্সোপ্লাজম। এক্সোপ্লাজমকে ঘিরে যে আবরণটা আছে, এই যে আবরণটা আছে, এই আবরণটাকে কি বলা হয়? এক্সোলেমা। কি বলে? এক্সোলেমা। তার মানে এক্সোলেমা কোনটা বলো তো? এই যে এর চারিদিকে ঘিরে যে এই লম্বা লাইন দুটো টেনেছি, এই ছোট্ট গোলটাকেই বলা হয়, এই এর যে আবরণটা আছে এটাকে বলা হয় এক্সোলেমা। বুঝে গেছে? এবার এই এক্সোলেমার উপরে দেখো এই যে মায়োলিন সিদ আছে, এটাকে বলা হয় মায়োলিন সিদ। মায়োলিন সিদ আর কিছুই নয়, এটা এখানে অনেক ধরনের নিউরোগ্লিয়া থাকে। নিউরোগ্লিয়া কি পরে আসছি। নিউরোগ্লিয়ার মধ্যে অনেক ধরনের নিউরোগ্লিয়া আছে যারা এই মায়োলিন সিদটা তৈরি করে। এখানে আরেকজন আছে সোয়ান কোষ। এই সোয়ান কোষ আর কিছু কিছু নিউরোগ্লিয়া মিলে এই এটা তৈরি করে, মায়োলিন সিদ তৈরি করে। মায়োলিন সিদ হলো নিউরনের এই এক্সোলেমার উপরে একটা কভারিং। এই কভারিংটা দেওয়ার মানে কি? এই কভারিংটা দেওয়ার মানে হচ্ছে যখন এই নিউরনটা উদ্দীপনা প্রেরণ নিয়ে যাবে, যাতে ওই উদ্দীপনাটা বাইরে বেরিয়ে না যায় সেটার চেষ্টা করে, মানে যাতে ওই উদ্দীপনাটা বাইরে না বেরিয়ে গিয়ে এর মধ্য দিয়েই চলে, তার জন্য একটা বড় একটা মোটা কভারিং দিয়ে দিয়েছে, যার নাম কি? মায়োলিন সিদ। তাহলে গেল। তাহলে এটা হলো এটাকে কি বলা হয়? এক্সোলেমা। লেমা মানে কি? লেমা মানে হচ্ছে আবরণ। অ্যাকশনের উপরে যে আবরণটা আছে তাকে বলা হয় এক্সোলেমা। এবার এক্সোলেমার উপরেও যে আবরণটা আছে, মোটা করে এই যে আবরণটা আছে, এটাকে কি বলা হয়? মায়োলিন সিদ। এবার মায়োলিন সিদের উপরেই আছে এই জায়গায়, এই মায়োলিন সিদের উপরেই আছে নিউরোলেমা। কি বলে? নিউরোলেমা, যেটাকে আমরা বলবো নিউরনের আবরণ। হলো। আচ্ছা, আর দেখো দুটো মায়োলিন সিদের মাঝে একটা ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গা আছে, এই দুটো মায়োলিন সিদের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে তাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। কেন এই ফাঁকা জায়গা? কারণ কি, যখন স্নায়বিক উদ্দীপনা, কাজই তো স্নায়বিক উদ্দীপনা বয়ে নিয়ে যাওয়া, যখন স্নায়বিক উদ্দীপনা নিয়ে যাচ্ছে, যখন একটা মায়োলিন সিদ থেকে আরেকটা মায়োলিন সিদে উদ্দীপনা আসবে, তখন দেখা যাবে এই গ্যাপটার জন্য এর স্পিডটা 50 গুণ বেড়ে যাবে। বলেছিলাম তো, যা স্পিডে আসছিল তার 50 গুণ বেড়ে যাবে। তারপরে মনে করো এরপরে যখন আসবে তারও আগে যা ছিল তারও আবার 50 গুণ বেড়ে যাবে, এরকম করে আসবে। এটা আমি একটা নর্মালি একটা দিয়ে বললাম। মানে কি, যতবার র্যানভিয়ারের পর্ব আসবে ততবার স্নায়বিক উদ্দীপনা যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডটা আরো 50 গুণ করে বেড়ে যাবে। ঠিক আছে। এবার আসে এইখানটা, এবার এর শেষে যে জায়গাটা আছে এটাকে কি বলা হয়? প্রান্তপুরুষ। প্রান্তপুরুষটা হয় কোনো পেশির কাছে গিয়ে আটকায়, মানে একে বলা হয় কারক, কোনো কারকে গিয়ে আটকায়, অথবা নিউরনের এই যে জায়গাগুলো একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরন জোড়ে, তো এই জোড়া জায়গায় দেখো এটা হচ্ছে কোষ দেহ আর এটা হচ্ছে তোমার অ্যাকশন।
তাহলে কোষ দেহ অ্যাকশনের মধ্যে এর মধ্যে একটা ফাঁকা গ্যাপ থাকবে, মানে এই এর পরে যদি আমি আরেকটা নিউরন এরকম করে আঁকি, তার মানে এর মধ্যে মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো এই গ্যাপটাকে কি বলা হয় বলো, পড়েছিলে কি বলে? সাইন্যাপস বলে। কি বলে? সাইন্যাপস। একটা নিউরনের শেষ আরেকটা নিউরনের শুরু, এই গ্যাপটাকে বলা হয় সাইন্যাপস। এখানে একটা বড় গ্যাপ চলে আসবে। যাই হোক, তার মানে এই স্ট্রাকচারটা বোঝা গেছে তো? স্ট্রাকচার তাহলে কি কি আছে বলো? একটা হচ্ছে উপরে কোষ দেহ, ঠিক আছে, কোষ দেহ, তারপরে যে প্রবর্ধকটা আছে তাকে কি বলা হয়? অ্যাকশন। তোমাকে যদি বলা হয় যে নিউরনের দুটো প্রবর্ধকের নাম লেখো, তখন কি লিখবে? এক হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে এই যে শাখা প্রশাখার মতো বেরিয়েছে, একে কি বলা হয়? ডেনড্রন বা ডেনড্রন, সেখান থেকে বেরিয়েছে ডেনড্রাইট। হলো দুটো প্রবর্ধক আছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হলো ডেনড্রন। আর কি হলো? এই অ্যাকশনের মধ্যে কি কি থাকে বললাম? এক্সোপ্লাজম আছে, এক্সোপ্লাজমকে ঘিরে কি আছে? এক্সোলেমা। এক্সোলেমার উপরে কে আছে? মাইলিন সিদ। মাইলিন সিদের উপরে কে আছে? নিউরোলেমা। বোঝা গেছে? এই হচ্ছে টোটাল। এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে ছবিটা প্র্যাকটিস করবে। তাহলে নিউরনের কাজ কি হলো? নিউরনের কাজ কি? তাহলে স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করা, ঠিক আছে, বহন করা বলতে পারি, প্রেরণ করা বলতে পারি। এবারে আসি নিউরোগ্লিয়া। যখন আমরা স্নায়ুতন্ত্রের যখন আমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলি, তখন নিউরোগ্লিয়া বলে কিছু একটা এসেছিল। তো নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হলো এই যে স্নায়ু কোষগুলোকে ধরে রাখে। যদি মনে করো এই একটা নিউরন, আর এদিকে এরকম মনে করো নিউরন গুলো সাজানো আছে, ঠিক আছে, এরপরে মনে করো আরো নিউরন এরকম করে সাজানো আছে। নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে এমন একটা জায়গা যেটা এই যে নিউরনের যে চেন, এইগুলোকে ধরে রাখে। মনে করো এই যে জায়গাগুলো, গল্প করবে না, এগুলোকে ধরে রাখতে সাহায্য করে, নয়তো খুলে চলে যাবে। তো ধরে রাখতে সাহায্য করে, এই যে এগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। কি বলে? নিউরোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া কি হলো? নিউরোগ্লিয়া হলো নিউরনের ধারণ কোষ। নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি হলো বলো? নিউরনের ধারক কোষ। এরা কিন্তু কোনো স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করে না। হলো, তাহলে নিউরোগ্লিয়া হলো একটা ধারক কোষ, নিউরনের ধারক কোষ, যারা মানে এরা কোনো স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করে না। মনে থাকবে? আচ্ছা, এই নিউরোগ্লিয়া আবার অনেক প্রকারের হয়। বই দেখো, এখানে 3 প্রকারের হয়। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। এখানে তোমাদের কাজগুলো দেওয়া নেই, এখানে ছোট ছোট করে লিখে নাও। তো যেখানে আছে অ্যাস্ট্রোসাইট, লেখো অ্যাস্ট্রোসাইটের কাজ হলো নিউরনকে পুষ্টিদ্রব্য সরবরাহ করা। আচ্ছা, হলো। তারপর দেখো অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করে? মাইলিন সিদ তৈরি করে। অলিগোডেন্ড্রোগ্লিয়া আর সোয়ান কোষ, হ্যাঁ, পুষ্টিদ্রব্য মানে নিউরনকে পুষ্টিদ্রব্য সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে, নিউরনকে পুষ্টি সরবরাহ করে। হলো। তারপরে অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করে? অলিগোডেন্ড্রোগ্লিয়া হচ্ছে মাইলিন সিদ তৈরি করে, মাইলিন সিদ তৈরিতে হেল্প করে। তারপরে লেখো মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া শেষে লেখো, তার মিডিলটা লিখে নেবে। মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কি করে? মাইক্রোগ্লিয়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আমরা পড়েছি তো এটা। হ্যাঁ, নিউরনকেও তো বাঁচাতে হবে জীবাণুর হাত থেকে, তার জন্য সেইটা হেল্প করে হচ্ছে মাইক্রোগ্লিয়া। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে, মানে জীবাণু ধ্বংস করে, বুঝছে? আর তার আগে ওই যে বললাম অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়ার কাজ কি বললাম? অলিগোডেন্ড্রোগ্লিয়ার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, বুঝছে? আচ্ছা, এবারে দেখো আর লেখো অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করে? মাইলিন সিদ তৈরি করে, দেখেছো? আচ্ছা, তারপরেই দেখো নিউরনের প্রকারভেদ আছে। আমরা এটা বলে দিয়েছি যে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ আর সহযোগী। সংজ্ঞাবহ নিউরনের কাজ কি? সংজ্ঞা বয়ে নিয়ে যাওয়া, কোনো কিছু বাইরে থেকে কোনো কিছু উদ্দীপনা বয়ে নিয়ে যাওয়া। কোথায় বয়ে নিয়ে যাবে? মস্তিষ্কে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। হলো। আর আজ্ঞাবহ নিউরনের কাজ কি বললাম বলো? আজ্ঞাবহ নিউরনের কাজ কি? মস্তিষ্ক, হ্যাঁ, যে আজ্ঞা পাঠাবে সেই প্রকার স্পন্দনটাকে নিয়ে আসা বা উদ্দীপনাটা নিয়ে আসা। আর সহযোগী নিউরন কি? কারা সহযোগী নিউরন? হচ্ছে সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ এর মধ্যে যারা কানেক্টেড করে আর কি। যেসব নিউরন গুলো সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহকে কানেক্ট করে তাদেরকে কি বলা হয়? সহযোগী নিউরন। হলো। আচ্ছা, ওখানে তারপরেই দেখো যে স্নায়ুর প্রকারভেদ। তারপরের পেজে ওই যে বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু আর মিশ্র স্নায়ু, ওই পর্যন্ত দেখ দাও। বহির্বাহী স্নায়ু মনে হচ্ছে, এইদিকে দেখাও, একই জিনিস। সংজ্ঞাবহ মানে কি? বাইরে থেকে সংজ্ঞা বয়ে নিয়ে যাচ্ছে তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, তার মানে ওই যে উদ্দীপনাটা বাইরে থেকে ভেতরের দিকে আসছে, তো তার মানে এটা কি হবে? বহির্বাহী হবে না অন্তর্বাহী হবে? এই বাইরে থেকে ভেতরে আসছে, অন্তর্বাহী দিকে, অন্তর্বাহী।
তাহলে এটা অন্তর্বাহী। আর মস্তিষ্ক যে উদ্দীপনাটা পাঠাচ্ছে তাহলে সেটা বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা হবে বহির্বাহী। তাহলে এইরকম কিছু বহির্বাহী স্নায়ুর নাম আছে, তেমনি কিছু অন্তর্বাহী স্নায়ুর নাম আছে। তাহলে তুমি বলো তো, যার নাম ওই তোমার সংজ্ঞাবহ নিউরন, মানে সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ, হ্যাঁ, যার নাম সংজ্ঞাবহ তার নাম কি হবে? ঠিক করে বলো, যার নাম সংজ্ঞাবহ তার নাম কি হবে? কি করে বহির্বাহী? অন্তর্বাহী। ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে, অন্তর্বাহী। তাহলে ভেতরের দিকে যাচ্ছে, তাহলে অন্তর্বাহী। যার নাম বহির্বাহী, এই যার নাম সংজ্ঞাবহ তার নামই কিন্তু অন্তর্বাহী, আর যার নাম আজ্ঞাবহ তার নাম কি হবে? বহির্বাহী। ঠিক আছে, ওই পর্যন্ত পড়া থাকলো, মানে তোমার নার্ভ গ্যাংলিয়ার আগে পর্যন্ত পড়া থাকলো। ঠিক আছে, ওখানে দেখবে বহির্বাহী স্নায়ুর কিছু উদাহরণ আছে, অন্তর্বাহী স্নায়ুর কিছু উদাহরণ আছে, আর মিশ্র স্নায়ুর কিছু উদাহরণ আছে। তাহলে কিন্তু পড়বে, উদাহরণগুলো পড়বে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।